ব্যাপারটা বলছিলাম, যেটা পুরুষদের ক্ষেত্রে, মানে আমি আমার মতো করে বলছিলাম তো, মানে আমি ঠিক বুঝতে পারছি না, তাই বলছি। মহিলাদের তো ওটা মানে চাপা, তো মহিলাদের সেক্ষেত্রে কেমন কী করণীয়? সংসার জীবনের হিসাবে বলি, সাধারণ যে সংসার জীবনের হিসাবে বললে তাহলে সুবিধে হবে আর কি। সাধারণত স্বামী স্ত্রী যে দাম্পত্য জীবন বা সোজা কথা স্বামী স্ত্রীর যে ব্যবহার বলে থাকি, দেহ মিলনের সাপেক্ষে সুখের অনুভূতি এবং সময় অনুযায়ী সন্তান জন্ম দেওয়া, এই তো সাদামাটা কথায় ছন্দামা, এইটাই তো সোজা কথায়। তো এবার স্বামী স্ত্রী হতে একটি সন্তান, কারো দুটি সন্তান, বর্তমান সময় মোটামুটি এরকম। অথচ দেহ মিলন অনেকই শরীরের সাথে মানে সময়ের সাথে সাথে বিষয়গুলো হয়ে থাকে, এবং দেহ মিলনের ফল স্বাভাবিকভাবেই শরীর থেকে শরীরের সারতত্ত্ব বাইরে স্খলিত হওয়া, এবং মেডিকেলি যে যেমন বিষয়গুলোকে সেভাবে প্রোটেকশান নেন, সেটা একটা দিক। সেই মেডিকেলি প্রোটেকশানের বিষয়টাকে যদি বাদ দিয়ে ভাবি, সাধারণত দেহ মিলনের মধ্যে আমরা কেন যাচ্ছি, তার কারণ শরীর থেকে যখন উত্তেজনা হয়, এবং উত্তেজনারও একটা পিক টাইম, ভালো মাত্রায় যখন শরীর থেকে শক্তি বাইরে ডিসচার্জ হওয়া বা রিলিজ হওয়া, সেই সময় এবং তার আগের যে শরীরের রোমাঞ্চ, কম্পন এবং আনুষঙ্গিক মনের ভাব, এই আনন্দটা আমাদের খুব প্রিয়। এক কথায় এটা সার্বিক চিত্র, এটা আর কি শরীরের অবস্থা। এবার সামাজিক ভালো মন্দ ওই দিকে যাচ্ছি না, সত্যকে নির্ণয় করতে গেলে যতটা খোলামেলা বুঝলাম, এবার তারপর যার যেমন জীবন সেখান থেকে স্বাধীন, মানুষ যেমন কীভাবে চলবে না চলবে। তো এই বারবার দেহ মিলন একটা বয়সে, বারবার শক্তিস্খলন, সেই শক্তিস্খলন পুরুষদের ক্ষেত্রে শক্তিস্খলন পরিষ্কার বুঝতে পারছি। স্ত্রী দেহে বারবার দেহ মিলনের ফলে শরীরের শিরা উপশিরা একটা লিমিটের পর কমজোর হয়ে শরীর থেকে যেটাকে আমরা সোজা কথায় সাদা স্রাব বলে থাকি, সেইটি অতিমাত্রায় যখন শরীর থেকে স্খলিত হয়, তখন শরীরের স্নায়ুতন্ত্র তো দুর্বল হয়ে পড়বে। ডাক্তারিভাবেও তো তাই তো জানি আমরা। এইবার এই স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে গেলে তখন অন্যান্য বিভিন্ন রোগ ব্যাধি, রোগ প্রতিরোধ ক্ষমতাও যদি কমে যাবে, তখন সেগুলো খুব সুন্দরভাবে শরীরে আসতে পারবে, অর্থাৎ থাকে না আর কি। এটা একটা দিক। এবং এই দেহ মিলনের ফলে পুরুষ শরীর থেকে খুব শীঘ্র শক্তিস্খলন হলে নারী দেহে যে মিলনের ফলে যে আনন্দ বা সুখের অনুভূতির চাহিদাটি, সেই চাহিদাটিও স্থূল জাগতিকভাবে পূরণ হচ্ছে না। জাগতিক কথাটা বলিনি, এবার ওই দিকে যাবো আর কি। তারপরে পূরণ না হওয়ার ফলে ভেতরে খিটখিটে ভাব, শান্তি বা তৃপ্তির অভাব, অথবা অন্য কোনো পুরুষের আকাঙ্ক্ষা করে সেই দিকে যেটা তিনি করতে পারেন তার রেঞ্জ অনুযায়ী সেটা করার চেষ্টা করা বা করা, এই তো সাদামাটা তত্ত্ব সারা জায়গায় এরকমই হয়ে আছে, গড় বা অনেক পার্সেন্টেজ। এবার পুরনো সময় যারা এই ক্ষেত্রে খোঁজি বা অনুসন্ধানী, তারা দেখেছেন আরে শরীর যতক্ষণ আছে বিভিন্ন বয়সে এই কাম সংক্রান্ত বা যৌন শক্তি সংক্রান্ত ভাব সংক্রান্ত কম্পনও আছে, একটা লিমিটের পর তার স্খলনও আছে, এবং তার সাথে সাথে মানসিকতারও পরিবর্তন আছে। কখনো মনে খুশি হবা, কখন ক্ষীণ হয়ে যাবা, কখনো আর কোনো দিকে উৎসাহ নেই, অনেক এনার্জি লস হলে যেমন হয়। এবার অন্যান্য খাওয়া দাওয়া দিয়ে আমরা সেটাকে কোনোভাবে ফিল আপ করে একটা মোটামুটি চলনসই জীবনটাকে ধরে নিয়ে এটা একটা অ্যাভারেজ বা স্বাভাবিক জীবন। অনুসন্ধানীরা দেখলেন, আচ্ছা এই কাম শক্তিটা এত বেশি উদ্দীপনা আনে পুরুষ শরীর এবং স্ত্রী শরীরে, দুই শরীরের প্রকাশে কিছুটা ভেদ বৈচিত্র্য রয়েছে, কিন্তু মূলটা প্রায় এক। কিরম এক? পুরুষ শরীরের যে স্বাভাবিকভাবে শক্তির একটা বহির্মুখী গতি, স্ত্রী শরীরের গতিটা সেভাবে বহির্মুখী নয়। কিন্তু যদি স্ত্রী শরীরের বিশেষ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে দেওয়া যায়, একটা সময়ের পর পুরুষ শরীরের যে উত্তেজনা তার থেকেও বেশি উত্তেজনা দেখা গিয়েছে। এটা মাতৃ শরীরের স্বাভাবিক প্রকৃতি। আবার আগেরটা হলো পিতৃ শরীরের স্বাভাবিক প্রকৃতি, এই স্তরে স্বাভাবিক, কিন্তু সার্বিক স্তরে স্বাভাবিক নয়,
উচ্চ স্তরে গেলে এই স্বাভাবিকগুলো আবার পরিবর্তন হয়ে সেখানে আবার অন্যরকম আর কি। সারা দিনের শেষে যদি একবার করে দেহ মিলন না হয়, কম বয়সী 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর আশপাশের যে দম্পতি, তাহলে মনে হয় সারা দিনটা যেন অসম্পূর্ণই গেল। খুব সাদামাটা কথা আর কি। সেটাকে এবার করার জন্য তখন অন্যান্য দিকে এদিক সেদিক ভাবে খাওয়া দাওয়া বা অন্য হাসি ঠাট্টা বা এই করে কিছুটা দুধের স্বাদ ঘোলে মেটানোর যে থিওরিতে আমরা অভ্যস্ত সেভাবে চলি বা চলার চেষ্টা করি, অথবা পা পিছলে এদিক সেদিক চলে যাই, যেগুলোকে সামাজিকভাবে অবৈধ বলে থাকি বা শুনতে বুঝতে অভ্যস্ত। খোঁজিরা দেখলেন তাহলে উভয় শরীরের শক্তিকে কিভাবে ধারণ করব। প্রথমে সংসার জীবনের হিসেবে যে সন্তান জন্ম দেওয়ার জন্য যতটা শরীর থেকে সারতত্ত্ব ব্যবহার করা সেইটা করব, মানসিক ধারণা। আর বাকি যে শরীরে আমরা আহার গ্রহণ করছি, শরীরে তো শক্তি তৈরি হচ্ছে, যত বেশি বয়স হচ্ছে হয়তো কম, কিন্তু তৈরি যে হচ্ছে না তা তো নয়। নাহলে এই আহার করছে এগুলো যাচ্ছে কোথায়? রক্ত, রস ইত্যাদি মজ্জা সেই সমস্ত করে লাস্টের জিষ্টিত শরীরের সেই সারতত্ত্ব। তখন তারা দেখলেন যে প্রথমে এই ধারণাটা পরিষ্কার করা হোক নিজেদের কাছে, যে আমরা শক্তি স্খলন করতে চাই, ডিসচার্জ বা রিলিজ করতে চাই, না আনন্দ চাই। একদল মানুষ বুঝলেন না, ডিসচার্জ না হলে আবার কিসের আনন্দ, কিসের তৃপ্তি। একদম সাদা কথা, অ্যাভারেজ অনেকেই হয়তো ভাবি, বলে হ্যাঁ, স্থূল স্তরে ডিসচার্জ না হলে কিসের আনন্দ, কিসের তৃপ্তি, যেন একটা অপূর্ণতা, যেন কি একটা হয়নি। সূক্ষ্ম স্তরের বিষয়ে যারা অনুভবী তারা বললেন হ্যাঁ, সেই স্তরে ঠিক, কিন্তু সূক্ষ্ম স্তরে বায়ুকে সংযত করে যদি দেহ মিলন করা যায় এবং শক্তি স্খলন না করা হয়, জোর করে নয়, বিশেষ পদ্ধতিতে, এবং বায়ুর কতটা শান্ততা থাকলে, মন কতটা একাগ্র থাকলে, সেই যে শৃঙ্গার ক্রিয়া, সেই ক্রিয়াকে মাধ্যম করে ধীরে ধীরে আমাদের মনশ্চেতনা উন্নত জায়গায় গেলে স্থূল স্তরে স্খলন না হওয়ার কারণে যে ইনকমপ্লিটনেস, যে ভাবটা আসছিল বা আসতে পারে বলে মনে করছি, সেটা উচ্চ স্তরে গেলে সেটা থাকছে না। মজার ব্যাপার হলো এইটা। কিরম উচ্চ স্তর সেটা বলি। সেই ক্ষেত্রে যৌন মিলনটা উদ্দেশ্য নয়, যৌন মিলনটা মাধ্যম। যৌন মিলনকে বাউল ধারা বা বৈষ্ণবীয় ধারায় শৃঙ্গার সাধন বলে বলা হয়েছে। শৃঙ্গার সাধন কি? আমরা যেমন অতি সাদামাটাভাবে যেমন টায়ার, টিউব, সাইকেলে যেমন পাম্প করি, যেমন হাওয়া না থাকলে পাম্প করি, এবার যে সাইকেলটা করে যাব বাজার থেকে কিছু নিয়ে আসবো, উদ্দেশ্য হলো ওইটা নিয়ে আসা, এটা না হলে যেতে পারবো না। ঠিক তেমনই যোনিলিঙ্গ হলো পুরুষ এবং স্ত্রী শরীরের কামঙ্গ বা যৌনাঙ্গ। একদম সোজা স্বচ্ছ কথায়, এগুলোই সাধারণভাবে বাউল তত্ত্বে আলোচনা। সাধারণ মানুষ যদি শুনতে বুঝতে অভ্যস্ত নন, এগুলোকে গালিগালাজ বা আড়ে এদিক ওদিক বলতে, সেই জন্য বিষয়গুলো না জানি কি হয়ে গেল, আসলে কিচ্ছুই হয়ে গেল না। মনের অজ্ঞানতার কারণে আমরা ধারণ করতে পারছি না, যেহেতু সেভাবে শুনিনি। আবার একটা সময় পারবো, অ্যাভারেজ মানুষও একটা সময় পারবেন, এখন যেমন পাচ্ছেন না এবং আগামীতে পারবেন, কারণ ক্রমশ পরিবর্তন হচ্ছে। তো দেখুন, এই আলোচনাগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু স্থূলভাবে হচ্ছে। ছেলেমেয়েরা ক্লাব পার্টিতে, স্কুল কলেজে এদিক সেদিক গোপনে বিভিন্ন গালিগালাজের হিসেবে হচ্ছে, এবং বলার পরও তাদের মনে একটা ব্ল্যাক স্পট পড়ছে। এগুলো বললাম আর কি ফাজলামি, কিন্তু মা বাবার সামনে বলতে পারবো না। তার কারণ এর সাথে যে একটা মলিন ভাবনা, খারাপ ভাবনা, সেইটা তাদের মনের মধ্যে আগে থেকেই হয়ে রয়েছে, সমাজের কারণে, সেরম শিক্ষার অভাবের কারণে। পরিষ্কারভাবে আমরা হাতকে হাত বলতে পারছি, মাথাকে মাথা বলতে পারছি, তাহলে যোনি লিঙ্গ এটা বলতে গেলে আমাদের মনে কোন অপবিত্রতা এসে বসছে আর কি? একমাত্র অপবিত্রতা হলো মনের সংস্কার, যেহেতু ওগুলোকে বিষয় লুকিয়ে লুকিয়ে রেখেছি, অথবা বললে গোপনে আড়ে ঠাড়ে অন্য নোংরাভাবে, নিজের মনের নোংরাভাবে আলোচনা করেছি। আবার সেই আমরাই ডাক্তারবাবুর কাছে গিয়ে সেই রিলেটেড যদি কোনো শরীরের অসুবিধা হয়, তখন হালকাভাবে বলছি, ডাক্তারবাবুরা বলি ও না, ডাক্তার বলতে পারেন। দেখুন কিভাবে সংস্কারবদ্ধ হয়ে আছে। ডাক্তার বলতে পারেন, এটা পারমিট করে আছি। সেটা কে পারমিট করলো? আমরা নিজেরা। যদি এবার সকলেরই মনে স্বচ্ছ ধারণা থাকতো, প্রয়োজন মতো সেভাবে বলতাম, সেটা নিয়ে মনেও কোনো বিকার নেই অরিজিনালি আর কি, তাহলে কিন্তু আর ওই লুকিয়ে একটা ছেলেকে একটা মেয়ের স্নান দেখতে হতো না, গোপনে আমাদের হস্তমৈথুন করতে হতো না ছেলেদের বা মেয়েদের, বা কম বয়সে
বাড়ি থেকে না বেরিয়ে মোবাইলের মাধ্যমে পর্নোগ্রাফি দেখে হস্তমৈথুন করে শরীর থেকে শক্তিস্খলন করে আনন্দিত হতো না, অথচ হচ্ছে আর কি, অ্যাভারেজে আর কি। এই হলো অবস্থা বেশ অ্যাভারেজ ক্ষেত্রে আর কি। তাহলে প্রথম বিষয়টা হলো ধারণাটা পরিষ্কার করা এক। দ্বিতীয় বিষয় হলো এবার যোনিলিঙ্গকে কেন্দ্র করে আমাদের যে সেগুলো তো কতগুলো দ্বার ছাড়া তো কিছুই না শরীরের, এগুলো যেমন দ্বার সেরকম আর কি। আমরা ওটাকে একটা ট্যাগ দিয়ে রেখেছি, একটা স্ট্যাম্প, না এগুলো প্রাইভেট পার্ট, ঠিক আছে একটা অ্যাঙ্গেল থেকে, কিন্তু প্রাইভেট পার্ট মানে সেটা নিয়ে ভয় ভীতি বিভিন্ন রকম সেন্টিমেন্ট। আজকে ওই যে সেই মেয়েটিও পথ পাবে বললাম না, ওই ভিডিওটা কী ছিল মা এবার মনে পড়ছে আমার। মনে করুন জাগতিকভাবে যেগুলোকে আমরা বলছি অত্যাচার মায়েদের প্রতি বা মেয়েদের প্রতি যেগুলো হয়ে যাচ্ছে বিভিন্ন সবসময়ই হয়, আমি তাদের ধরে বলছি। জোর জবরদস্তি 2-3 জন মিলে অত্যাচার করলেন, শারীরিকভাবে অসুবিধা হলো ইত্যাদি, তারপর কিছুদিন পর শারীরিক অসুবিধাগুলো ঠিকও হয়ে গেল মেডিকেল হেল্প নিয়ে, কিন্তু মানসিকভাবে ও বাবা বিশেষ ট্রমার মধ্যে চলে গেছে। এই যে বিশেষ ট্রমার মধ্যে চলে গেছে, সে তো গেছে, পরিবেশ তার ট্রমাটাকে আরো জিইয়ে রাখছে আর কি। আরে শরীরের একটা পার্ট যেটা দিয়ে ইউরিন পাস করি আর যেটা দিয়ে দেহ মিলনের আরেকটা মানে ট্র্যাক, সেটার মধ্যে ফোর্সফুলি কিছু মানুষ তাদের শরীরকে ওইভাবে ইন্টিমেট করা এবং নিজেদের স্থূল আনন্দ, সেটা তো তাদের বোকামি বা তাদের স্থূলতা, তাতে এ কীভাবে অপবিত্র হয়ে গেল? অরিজিনালি সাজা তো দেওয়া দরকার তাদের, যদি দিতে হয় সেটা কি কোন স্তরে দেব না দেব সেটা বিচার্য, বা সেখানে ট্রিটমেন্ট করা দরকার। একে বোঝানো দরকার তুমি তো আসলে কিছু করোনি, আমি পড়তে ফুটবল খেলতে গিয়ে পায়ে করে যে কারো একটা লাথি লেগে এখানে কেটে গেল, এই রে আমি অপবিত্র হয়ে গেছি, সেটা তো ভাবি না। হঠাৎ পার্টিকুলার একটা দুটো পার্ট নিয়ে মাথার মধ্যে এইটা নিয়ে আমি কি করছি, সেই মেয়েটা লুকিয়ে গিয়ে আত্মহত্যা করতে গেল, পারলো না পারলো, এই যে পুরো বিষয়টা হলো, এর জন্য কিন্তু আমাদের মানসিকতাই দায়ী আর কি। ওই হওয়াটাকে আমি সাপোর্ট করার দিকে যাচ্ছি না। ইনসিডেন্টালি যদি এই ঘটনা ঘটে, তাহলে ওই মেয়েটির অন্তত ভেতরেই ভাবনা, আরে আমি তো খারাপ কিছু করিনি। আমরা যেমন মলমূত্র ত্যাগের জন্য যাই, মলমূত্র ত্যাগের পর শুদ্ধ করার জন্য জল ইত্যাদি ব্যবহার করি, সেখানে মেডিকেল যা যা কিছু করার করে আমি আবার ও আচ্ছা ঠিক আছে, অরিজিনালি আমি বিন্দুমাত্র অপবিত্র হইনি কোনো ক্ষেত্রে আর কি। রইল অবস্থা শরীরের কিছু অসুবিধা, সেটার জন্য মেডিকেল প্রিকশন নিয়ে সেটা ঠিক করে নেব। তারপর থেকে ওই ধরনের পরিস্থিতি যেন না পড়ি, সেই ক্ষেত্রে সামাজিকভাবে আরও সিকিওর থাকবো। যদি আরও অন্যান্যভাবে নিজেকে সেভ করার যদি করতে পারি সেগুলো করব। আর মানসিকতাটাকে ফ্রি করে নিলাম আর কি। ফ্রি মানে যে স্বেচ্ছাচার উচ্ছৃঙ্খলতা তা নয়, এই জায়গাটায় চলছে সেই মর্যাদা সেই ডিসিপ্লিন অনুযায়ী। ইনসিডেন্টালি ওরম ঘটে গেল, আচ্ছা ঠিক আছে, তারা তাদের অজ্ঞানতা বা সভ্যতার সেই আলো পায়নি বলে বাধ্য হয়ে করেছে, কিন্তু এটা নিয়ে আমি একটা ওইরকম স্টেপ নেব না যেটা জীবন ধ্বংস আর কি, সেটা নিতান্ত ইম্যাচিওর, তাদেরও কোনো সাজা হলো না, আমি কষ্ট পেলাম। এই সব ব্যাপারগুলো অজ্ঞানকে প্রশ্রয় দিয়ে শিক্ষা ব্যবস্থা তৈরি হওয়ার কারণে, যেহেতু শিক্ষায় এগুলো নেই, ওই ম্যাকলের এডুকেশন সিস্টেম আমাদের ওই মার্কস ওরিয়েন্টেড কিছু এখানে স্টোরেজ করিয়েছে, ইনফরমেশন গ্যাদার করিয়েছে, কিন্তু অরিজিনাল এখানকার কোনো খিদে মেটানোর জিনিস দেয়নি। অদ্ভুত ব্যাপার, ইংরেজরা চলে যাওয়ার পরও আমাদের ওই মেইন কিন্তু ওটাই কিন্তু প্যাটার্ন, ওটাকে বেস করে এটা পরিবর্তন করছি, এটা আনছি, আরে ভাই রয়ে গেছে তো সেই প্যাটার্ন, কতগুলো ভেতরে স্টোরেজ করা, বেশিরভাগই কাজে লাগে না। দেখুন ছোটোবেলা থেকে যা পড়াশোনা তার খুব লিমিটেড কাজে লাগে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে, বেশিরভাগই কাজে লাগে না বেশিরভাগ মানুষের। এটা খুব ইমপ্র্যাকটিক্যালিটি, অবাস্তবতা আর কি। কিন্তু যেহেতু অ্যাভারেজ মানুষ অবাস্তব, সেই জন্য সেটাকেই বাস্তব বলে ধরা হয়, এটাই নিয়ম আর কি। মূর্খের রাজ্যের নিয়ম হলো যেখানে অ্যাভারেজ মানুষের ভিড় বেশি সেটাকে সঠিক ধরা হবে, যেখানে খুব জ্ঞানী মানুষ কিন্তু হাতে গোনা সেটাকে সঠিক ধরা হবে না। এটা হলো মূর্খের প্যারামিটার, সত্য মিথ্যা ঠিক বেঠিক নির্ণয় করার মাপকাঠি। তো যাই হোক, তো এখানে এটা প্রাসঙ্গিক আসলো বলে বললাম। তারপরের যেটা কথা হলো, সাধকরা দেখলেন যে কিভাবে আমার মনটাকে, আরে আমার তো শরীর মিলিত হতে চাইছে স্বাভাবিকভাবেই, শরীরের তরঙ্গ হিসেবে বয়সের হিসেবে বিভিন্ন বয়সে কম, তাহলে মিলিত হব, কিন্তু শরীর থেকে অকারণে এই সার তত্ত্ব বা শক্তি সেটা স্খলন হতে দেব না, অথচ শরীরে যেন ক্ষতি না হয়, যদি হয় যেন শরীর আরও ভালো হয় নার্ভাস সিস্টেম। তখন তারা এই উপায় খুঁজলেন, সেটাকেই বলা হচ্ছে যুগল ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য যুগল এবং একক। তো যুগল ব্রহ্মচর্যের ক্ষেত্রে তারা যোনিলিঙ্গের মিলন হবে, কিন্তু মিলন হওয়ার আগে তারা মানসিকভাবে বিশেষ পদ্ধতির মধ্যে দিয়ে প্রস্তুতি এবং শারীরিকভাবে বিশেষ পদ্ধতির মধ্যে দিয়ে প্রস্তুতি,
দ্বারা তখন তাদের শরীর সাধারণের থেকে অনেক বেশি সতেজ এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন হবে। ওই দৃষ্টিকোণ থেকে তারা দেহ নিয়ে মিলিত হওয়ার পরও সে 20 বছরের ছেলে মেয়ে হোক, 25 বছরের হোক বা আরও বেশি, যদি না চান সাধারণত শক্তিস্খলন হবে না একটা ভালো অবস্থার পর। অবশ্যই ভালো অবস্থাটা কার জন্য? যার যত শুদ্ধভাবে প্র্যাকটিস হবে তার সেই বিষয়টা তত তাড়াতাড়ি অ্যাচিভড হবে। আমরা এই পথে চলতে গিয়ে প্র্যাকটিক্যালি এটা দেখেছি আর কি। দেখেছি এই জন্য বলছি, যদি কোনো মানুষ প্রশ্ন করেন তার উত্তর দেওয়ার জন্য আছি, সেই জন্য সরাসরি বললাম আর না হতে পারে তার ব্যাপারটা নয়। সার্টেনলি এইটা হয় যদি অরিজিনালি করে। শরীরে যদি কোনো অসুখ বিসুখ বিশেষ অসুবিধা থাকে সেটা বলতে পারি না, সেটা অবশ্য পরিবর্তনও খানিকটা করে দেওয়া যায় তার অবস্থা বুঝে আর কি। তো এখানে বলার উদ্দেশ্য হলো এইটা, তখন কি হয় এই যে প্রত্যেকটা রাতে বা এক একটা রাত ছেড়ে বা বিবাহের পর দিনের মধ্যে একবার দুবার তিনবার যে শরীরের টানে যে দেহ মিলন এবং তার অনেক সময় শক্তিস্খলন হয়তো কখনো নাও হতে পারে, সেইটা থেকে ধীরে 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 প্রথমে এটাকে একটা সাধনার হিসেবে গ্রহণ করা হলো। সাধনার হিসেবে কীরকম মেন্টালিটি থাকছে, কেউ যদি মা কালীর ভক্ত হন, কেউ যদি ভগবান শিবের, কেউ ভগবান শ্রীকৃষ্ণের, একা যদি কেউ শিব মন্দিরে বা মায়ের মন্দিরে বা গুরুস্থানে একা পুরুষ বা মহিলা গিয়ে, আর কেউ নেই, ঠাকুরের পট আছে যেখানে শ্রদ্ধা, স্নান টান করে শুচিশুদ্ধ হয়ে ফুল দিচ্ছি, হয়তো একটা ধূপকাঠি দিলাম প্রণাম করে 2-5 মিনিট ঠাকুরের নাম করলাম, কেউ নেই, ওই সময় মনে যে শুদ্ধতাটা থাকে, যে শুদ্ধতাটি থাকে, তখন কি লোক দেখানো ভাব থাকে ঠাকুরের সামনে গিয়ে? কেন লোকই তো নেই, কাকে দেখাবো? যদি অন্য সময় লোক দেখানো ভাব খানিকটাও থাকে, এই সময় তো হবে না আর কি, এটা তো পরিষ্কার। ওই যে শুদ্ধ ভাবটা, সেই শুদ্ধ ভাবের দৃষ্টিকোণটা নিয়ে এই যোনিলিঙ্গের সাধনা শুরু। ওইরকম পবিত্রতা আর কি। স্থূল রাফ লেভেলের একটা গ্রস লেভেলে ফিজিক্যালি ইনভলভ হয়ে গেলাম নয়, তাদের নিষেধ করা আছে আর কি, এই সাধনা হবে না আর কি। ওই স্থূল লেভেলে একটা প্রক্রিয়া মতো হবে, সেটাও খুব পার্টলি হবে এবং পরে ওই মূল অ্যাচিভমেন্ট হবে না আর কি। ভেতরে শুদ্ধতাটা হলো ওরকম, শুনলে আশ্চর্য হবেন, মানে এটা বলতে বাধ্য হচ্ছি যেহেতু সেন্সিটিভ পয়েন্ট, কাজে বলা উচিত খোলসাভাবে আর কি। একজন মায়ের প্রতি সন্তানের কীরকম ভাব থাকে, তার নির্মলতার ভাবটার কি কোনো অন্য কোনো জায়গায় তুলনা হয়? হয় না তো সাধারণভাবে। সত্যি কথা বলতে এই যোনিলিঙ্গের সাধন পথে যে সাধক বা সাধিকারা যান, তার মধ্যে এইরকম সাধক সাধিকাকে দেখার সুযোগ হয়েছে। সত্যি সত্যি মানে মুখে বলার জন্য মা নয়, অরিজিনালি আর কি, ভেতর থেকে নিজের গর্ভের সন্তান যেমন মাকে, 5-6 বছরের সন্তান যেমন মাকে যেভাবে বলেন ভেতরের ভাব, সেই ভাব নিয়ে মন এবং শরীর, মন তো তৈরি আছে, শরীর তৈরি করে তখন সেইভাবে মিলিত হন। তার পিছনে কারণটা কি? যদি অন্তরের শুদ্ধতাটা না থাকে তখন ওই স্থূলভাবে শারীরিক মিলন, তখন যেহেতু পুরনো অভ্যাস রয়েছে স্থূল দিকে নিচের দিকে, সেই টেন্ডেন্সিটাই ভেতর থেকে মানে আরও বেশি উদ্দীপিত হয়ে শরীরেরও শক্তি স্খলিত হবে, আর মন তো যে অ্যাচিভমেন্টের জন্য যা হলো সেটা হলো না, বরঞ্চ এর মধ্যে আরও বেশি ফাঁসা হলো। শুদ্ধতার জায়গাটা হলো। এবার শুদ্ধতার জায়গায় আসার জন্য প্রক্রিয়া কি? ওই বিষয়ে যে শাস্ত্রগ্রন্থ রয়েছে, প্রথমে যারা চাইবেন তাদের সততা দরকার, ওই ধরনের গ্রন্থগুলো পুনঃ পুনঃ শোনা এবং ভেতর থেকে ছল কপট এগুলো ছেড়ে দিয়ে একদম সাদামাটা আর কি, লোক দেখানো সাদামাটা নয়, যেগুলো আমি চালাকি করে বেড়াচ্ছিলাম সেগুলোকে পয়েন্ট আউট করে এবার সরিয়ে দিলাম, আমি যা তা আমার যা ত্রুটি আছে আজ থেকে আমি সংশোধন করা শুরু করলাম। তাহলে অন্তত আর কিছু হোক না হোক নিজের কাছে তো নিজে ক্লিয়ার, আর ভেতরে টেনশন নেই, টেনশনের গোড়া ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছি উপরে। সেইভাবে যখন শুরু করা হলো তখন ধীরে 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 দুজনের যখন শরীর তৈরি হচ্ছে স্বামী স্ত্রীর, গুরু হতে তখন বুঝলেন যে হ্যাঁ এদের মনও বেশ খানিকটা তৈরি, শরীরও তৈরি। শরীর তৈরি মানে আমি এটা বলতে চাইছি শরীরের যে স্নায়ুতন্ত্রগুলোকে কেন্দ্র করে যার সংকোচন বা প্রসারণের উপর নির্ভর করে শক্তির ধারণ বা শক্তি স্খলন, সেগুলো যখন বেশ স্ট্রেনদেন্ড হয় আর কি, সেটা আবার হঠাৎ করে নয়, কিছুদিন মানে যোগ অভ্যাস করে করে কিছু মাস বা বছরও হতে পারে, বয়স, শরীরের অবস্থা এগুলো খানিকটা নির্ভর করে, অনেকটাই নির্ভর করে। তৈরি হওয়ার পর তখন গুরু বলেন যে হ্যাঁ এইবার তোমরা শৃঙ্গার সাধন এই সময়কাল করতে পারো, তোমাদের এই মন্ত্র থাকছে, শ্বাসের সাথে সাথে মন্ত্র এই রূপ, মন অমুক জায়গায় রাখবে এবং শরীরে এইভাবে, তাতে যিনি সাধিকা তার অবস্থান থাকবে উপরে, সাধকের অবস্থান থাকবে নিচে প্রাথমিক অবস্থায়। তার মূল কারণ কি? গ্র্যাভিটি, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি। যদি আমরা স্বীকার করে নিই কোনো জিনিসকে উপর থেকে নিচের দিকে যেমন টানে, তেমন শরীরের বীর্যবস্তু যখনই সাধক বা পুরুষ উপর থেকে মিলিত হওয়ার বিষয়টা করবেন, যত তাড়াতাড়ি তার শক্তি স্খলনের টেন্ডেন্সি হবে, সাধক যদি নিচে থাকেন
মাতৃশরীরধারী অর্থাৎ সাধিকা যদি উপরে থাকেন, সেই টেন্ডেন্সিটা অনেক পরে জাগবে। তার কারণ তার শরীর এর সাথে হয়ে রয়েছে, ভূমির সাথে সেই প্যারালাল। আর এখানে মাতৃশরীরধারী তিনি উপর থেকে সেই সিংহাসনের জন্য রয়েছেন। সাধক শান্তভাবে রয়েছেন, অর্থাৎ সে উদ্দীপনার ব্যাপারটা সময়কালটা অনেকটাই হবে ধারণের, এটা প্রাথমিক অবস্থা। তার পিছনে তাদের ব্যাকগ্রাউন্ড কি? ওই যোগ অভ্যাস করে করে স্নায়ুতন্ত্রের উপর বিশেষ নিয়ন্ত্রণ। আরও ভেতরের ব্যাকগ্রাউন্ড কি যোগের? বায়ুর উপরে নিয়ন্ত্রণ। বায়ুর কাজে প্রথম হলো অনুলোম বিলোম প্রাণায়াম, ফার্স্ট, যে 2-4-5 মিনিট নয়, অন্তত আধ ঘন্টা করে কেবল আর কেবল অনুলোম বিলোম প্রাণায়াম। সেটা না হলে অন্তত 15-20 মিনিট ননস্টপ, মানে একদম গভীরভাবে। ওই এক একটা অনুলোম বিলোম প্রাণায়াম হচ্ছে ধ্যানের গভীর এক একটা পরত সরে গিয়ে যেন ডুবে যাচ্ছি ভেতরে, মন এবং শরীর মগ্ন হচ্ছে। এই তার সাথে সাথে আরও গভীরে কি, এবার কিছু মুদ্রা রয়েছে, যেগুলো মুদ্রা বলা হয় যোগশাস্ত্রে। যেমন নাম করে দিচ্ছি হালকাভাবে, অনেকেই আমার প্রতি অসন্তুষ্ট হবেন এখান থেকে ঘুরেছি, ওই কারণ একটাই আর কেন বলে দিচ্ছে যোগানন্দ। সহজলি, বজ্রলি, আম্রলি, এগুলো তারা বলেন না অনেকেই, সেটাকে অনেক কাটছাটভাবে এদিক ওদিকভাবে প্রয়োগ করায়। সেটা গুরু বোঝেন কার জন্য কোনটা কতটা করণীয় বা অকরণীয়। সেই মুদ্রাগুলোর সার কথা, কিছুটা সার কথা এখানে বলবো, যেটা হলো শরীরের সেই স্নায়ুতন্ত্রগুলোকে খুব ঢিলে ঢালা হয়ে থাকলে সেটাকে একটু ভালো স্তরে নিয়ে যাওয়া, সাধারণ স্তরে, সুস্থ স্তরে, সেখান থেকে আরও স্পেশাল স্তরে নিয়ে যাওয়া, যে একটা ভালো ভেতরে কারেন্ট উদ্দীপনা খেলা করলেও ওই ইচ্ছার বিরুদ্ধে জোর করে সেখান থেকে বাইরে ডিসচার্জিং ব্যাপারটা হবে না আর কি। এবং হবে না, এবং তার যে সাইড এফেক্ট হবে অন্য কিছুই হবে না, বরঞ্চ তার পজিটিভ এফেক্ট হবে। সেই সময় থেকে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, শারীরিক লেভেলে আনন্দের অনুভূতি বেড়ে যাবে, মস্তিষ্কে যার যা সংস্কার, কারো সাহিত্যের, কারো ম্যাথের, কারো সায়েন্সের অন্য দিকের বা অন্য কোনো বিদ্যার সেই ট্যালেন্ট যেগুলো সুপ্ত আছে বা অর্ধ পার্টলি প্রকাশিত, সেগুলো অনেক বেশি প্রকাশিত হতে থাকবে। তার কারণটা কি? শক্তিটাকে নিচে স্খলিত না করে খুব শান্তভাবে ধীরে ধীরে ধারণ করে, ওই হালকা, যেমন দুধ বা কোনো রস, অনেক উদাহরণ আমরা পাই বিভিন্ন জায়গায় শুনেছি, এবং ঠিক সেটা আর কি। রসকে যেমন জাল দিয়ে নিচে যদি একটুখানি কোনো কাঠি দিয়ে জ্বালাই, জাল দিচ্ছে আস্তে করে উতলে পড়ছে বলা হচ্ছে, হবে একটুখানি কাঠির আগুনটা কমিয়ে দিলাম, হালকা আগুনে ধীরে 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 হতে 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 আগুন কমানো বাড়ানো, রস আস্তে আস্তে জমে একটা সলিড অবস্থায় চলে আসে। সলিড অবস্থাটা ঠান্ডা হয়ে গেলে নড়ালেও আর পড়ে না। ঠিক প্রত্যেকটা মাতৃশরীর এবং শরীরের সার ধাতু নর্মাল মানুষের একরকম। সাধক বা সাধিকা যদি ভালো অবস্থায় যান এবং এগুলো অভ্যাস করেন, তাদের কোয়ালিটি অনেক ভালো হয়। সেই জায়গা থেকে তারা যখন সন্তান জন্ম দেবেন বলে মনে করেন, সেই যে প্রোটেন্সি, সেটা নিয়ে যখন মাতৃগর্ভে প্রবেশ হয় এবং মায়েরও সেই সারতত্ত্ব, তখন একটা আলাদা কোয়ালিটি তৈরি হয় আর কি সন্তানের, বৌদ্ধিক ক্ষেত্রে, হৃদয়ের ক্ষেত্রে এবং শারীরিক শক্তি সামর্থ্যের ক্ষেত্রেও আর কি। সেই কারণে বর্তমানে বেশিরভাগ সন্তানদের সেরকম শারীরিক স্ট্যামিনা বা স্ট্রেংথ কম। গড় বলছি, বিশেষ তো সব জায়গায় থাকতেই পারে, খাদ্যাখাদ্যেরও অনেক কারণ আছে, আর এটা একটা বিশেষ কারণ আর কি। তো তখন তারা ওই কৌশলটা শেখেন এটা আবার প্রথম ধাপ। সেটার দ্বারা ধীরে ধীরে দেহ মিলন হলো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। সাধারণ মানুষ আধ ঘন্টা দেহ মিলন, 20 বছর, 25 বছর, 30 বছরে আধ ঘন্টা দেহ মিলন হলো, অথচ শক্তি স্খলন হলো না। এইটা তাদের ক্ষেত্রে আশ্চর্যের বিষয়। 5 মিনিট 6 মিনিট উত্তেজিতভাবে শক্তি স্খলন, তার মধ্যেই শক্তি স্খলন হয়ে যে যার হয়তো সেখান থেকে হয়ে গিয়ে শুয়ে পড়লেন, আবার পরে উত্তেজিত হলেন, আবার মিলিত হলেন, এই ব্যাপারগুলোই চলতে থাকে অ্যাভারেজ অবস্থায়। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ঠিক এই পয়েন্টটাই আমার মানে বলার উদ্দেশ্য, যে সাধারণ মানুষ আমি অনেককে দেখেছি, বা আমার নিজের জীবনে যেটা আমি দেখছি, মানে কিছুই ঘন্টার পর ঘন্টা, এই ধরুন বছর দুয়েক আগে ঘন্টার পর ঘন্টা এরকম দেহ মিলন হলেও শক্তি মানে স্খলন হচ্ছে না, বিশেষ করে আমার। তো এই জায়গাটাই আমি ধরতে চাইছি যে এটা মেয়েদের তাহলে কি করণীয়, মানে এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? হ্যাঁ, এইখানে ব্যাপার আছে, শরীরের অবস্থা কি, আমার শরীরে সেই পর্যাপ্ত শক্তির লেভেলটা ঠিক আছে কিনা। অনেক ইচ্ছেটাই নেই সেই জিনিসটা। হ্যাঁ, ইচ্ছেটা নেই, তাহলে তো সেটা কমতি, ডাক্তারিভাবে তো সেটা কমতি। আমি ইচ্ছেটা নেই, তবে আমি আছি কেন ওই ফিল্ডে? উল্টো দিকের মানুষটা যেহেতু আছে, হ্যাঁ, তো এই ব্যাপারগুলোই আমাদের ইমপ্র্যাকটিক্যাল জীবন হয় আর কি। সেটা বুঝতে পারছি যে উল্টো দিকের মানুষটা আছে, তাকে একটা ব্যালেন্সে রাখার জন্য বা সাহায্য করার জন্য। কিন্তু এই যে ইচ্ছার বিরুদ্ধে আমি যখন সেখানে আছি, এটা আমার শারীরিক ক্ষেত্রেও কোনো লাভের
কিছু নয়, আর মানসিক ক্ষেত্রেও লাভের তো নয়, যেহেতু একটা দ্বন্দ্বমূলক অবস্থা, আর সেরম কোনো লাভও কিছু নয়, মানে যেহেতু বলছো সেই জন্য বলছি আর কি। তো এটা গেল একটা দিক, অর্থাৎ সাধনার বিষয়টা হলো শরীরকে মানে বিশেষভাবে তৈরি করা, এবং সাধারণ মানুষ যেভাবে শক্তি অনেকভাবে নষ্ট হয়ে যায়, প্রস্রাবের মাধ্যমে নষ্ট হয়ে যায়, মাসিকের যখন স্খলিত হয় মায়েদের, তার মধ্যে দিয়েও খানিকটা সাদা স্রাব আগে পরে মিশ্রিত হয়ে নষ্ট হয়ে যায়, সেগুলো খুব সামান্য সামান্য মাত্রায় নার্ভাস সিস্টেমের যে একটা চার্জড অবস্থা সেটাকে একটু একটু করে হালকা হালকা ঢিলে করে দেয়, খুব সামান্য মাত্রায়, সেটা খুব বেশি হলে তখন ধরা পড়ে। কিন্তু যারা এই পথের প্রতীক তারা এগুলো মানে এত সেন্সিটিভলি বিষয়গুলোকে ফলো করেন, কোনোভাবেই শরীর থেকে আনন্যাচারালি কোনো শক্তি নষ্ট হবে না, অথচ শরীর যেন শক্তি জেনারেট হয় আর কি। এই হলো মূল। ওই যে আসার সময় বলছিলাম না, যুগল ব্রহ্মচর্য মানে আরও ভয়ঙ্কর কঠিন। মঠ মন্দির আশ্রমে অনেকেই ব্রহ্মচর্য পালন করছেন এককভাবে, সেটা একটা জায়গা থেকে ঠিক, কিন্তু এই পরস্পর এক জায়গায় থেকে অথচ শরীর থেকে ওই উত্তেজনার ফলস্বরূপ যে একটা ড্রপও বাইরে যেন না যায়, এটা আদর্শ আর কি। সেটাকে মাথায় রেখে ধীরে ধীরে, তার মূল উদ্দেশ্য এটা নয়। এবার ধারণ যখন হলো, ধারণ করে অস্খলিত শৃঙ্গার সাধনে যখন অভ্যস্ত হচ্ছে, এইবার গুরুর সংকেত ধরে মন্ত্রকে অবলম্বন করে সেই অবস্থাতেই এই আজ্ঞাচক্র, যেটাকে ত্রিপুটি বারবার করে বলা হচ্ছে, সেখানে কিভাবে মন স্থির হয়। তুমি বলছিলে না আস্তে আস্তে দেরি হয়, দেরি হয় না, এতে অনেক তাড়াতাড়ি হয় আর কি। দেখা গেছে শক্তির জাগরণ অন্যান্য সাধনের তুলনায় অনেক তাড়াতাড়ি হয়, কিন্তু দুটো আধার যেন অরিজিনাল, ভেতরে ব্রহ্মচর্য যেন পরিপুষ্ট থাকে, না থাকলেও ভাঙাচোরাগুলো যেন ঠিকঠাক করে নেওয়া যায়, খুব শীঘ্র কুণ্ডলিনী জাগরণ হয়। অন রেকর্ড বলছি এটা, কিন্তু যে কেউ আসলে যদি পরীক্ষা করতে চান পরীক্ষা করে নিতে পারেন, এবং যেন সেই কন্ডিশনগুলো ফলো করেন যেগুলো দেওয়া হবে, এবং অনেস্টলি করতে হবে আর কি। ফাঁকি ঝুঁকি দিয়ে হঠাৎ করে টেম্পোরারি একটা সেক্টর হবে না আর কি, ওই পুরো টেম্পারমেন্টের মধ্যে ডুবতে হবে আর কি, উভয়কেই সম্ভব। তাহলে দেখা গেছে আমাদের গুরুদেব যে সময় একদম বলেই দিই উল্লেখ, আমাদের গুরুদেব বলেছিলেন শৃঙ্গার সাধনে যদি কারো প্রিপারেশান থাকে প্রথম দিনই সিদ্ধ হতে পারেন, প্রথম দিনই একবার। তো আমি আশ্চর্য হয়েছিলাম, মানে কী জানি, এটা হয়তো বলছেন উৎসাহ দেওয়ার জন্য বা বিশেষ বিশেষ কারোর জন্য বলছেন ভাই। অনেক পরে, মানে এখানে ততটুকুই কথা বলবো, অনেক পরে বা কোনো একটা সময় বুঝতে পারলাম যে কথাটা সত্য আর কি। সিদ্ধ মানে কি, ওই দিন থেকে যে উদ্দেশ্যে সাধন করা হয়েছিল সেটা অ্যাটেন্ড করা হয়েছে আর কি। কেবলমাত্র দেহের শক্তি ধারণ করে রয়ে গেলাম সেটা নয়, তারপরে যে ভেতরের যে অনুভূতি, সেটা হলো তারপরের ধাপের কথা এখানে বলার। এই শৃঙ্গার সাধনের ধারণ রহস্যটা যখন পরিষ্কার হয়, তারপর তার মধ্যে দিয়ে ধ্যানস্থ হওয়ার কৌশলটা, এটা আবার অনেকে জানেন না আর কি। শুধু ধারণ এবং তার আনুষঙ্গিক আনন্দ শরীর মনে উপভোগ করেন, এবং স্খলন না করে আবার ওখান থেকে বেরিয়ে আসেন, এই পর্যন্ত জানি। কিন্তু সেটা করতে করতে যে জ্যোতি দর্শন হয়, সেটা করতে করতে যে নাদ শ্রবণ হয় ভেতরের রাজ্যে, সেটা করতে করতে এই দুটোকে কেন্দ্র করে বা এই দুটোকে নিরপেক্ষভাবে মানে অতি শুদ্ধ মধুর ভাবের মধ্যে ডুবে যাওয়া যায়, যে মধুর ভাব যথার্থ কামকে জয় করার ব্রহ্মাস্ত্র আর কি। ওই যে ওখানে বলছিলেন গোপাল মহারাজজিরা, তোমরা বোধহয় তখন ভেতরে আর কি, আমি আস্তে আস্তে দেখা করলাম আর কি, বলে কাম না থাকলে প্রেম হয় না, প্রেমের ভান করা হয়, বা জাগতিকভাবে যেটাকে ইমোশন বলে বলি সেইটাকে ভাবি বোধহয় প্রেম, অরিজিনালি প্রেম হয় না আর কি সাধারণভাবে। তো বিষয়টা হলো ওইটাই। তারপরের স্তরটা হলো কি, শক্তি ধারণ সফল হলো, 8 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, তাদের শরীরের অবস্থা কিন্তু মেডিকেলি এত ভালো হতে হবে, তারা যদি সেই রহস্য না জানেন 5 মিনিট দেহ মিলন করলে 5-7 মিনিট 10 মিনিটের মধ্যেই একটু আগে পরে কারো না কারো শরীর থেকে শক্তি স্খলিত হয়ে যাবে, এই লেভেলে আর কি, শক্তি এতটা ভরপুর আর কি। তখন এই পদ্ধতির মধ্যে দিয়ে আসে তারাই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, সেটা কিন্তু জাগতিকভাবে মিলনের মতো নয়। ওই দেখবেন বইয়ের লাস্টে আমি সেকেন্ড হিসাবে উল্লেখ করেছি, সেই জন্য আবার এখানেই বলছি, আমার জানা বাংলা হিন্দি ইংরেজিতে সারা নেটে কোথাও এই বিষয়ে আছে বলে এখন পর্যন্ত জানি না আর কি। যদি কেউ জানতে পারেন আমাকে জানাবেন, তাহলে আরও বিশেষ কিছু থাকলে জানার চেষ্টা করবো আর কি। ইভেন সংস্কৃতেও এইভাবে উল্লেখ আছে বলে আমার জানা নেই। তো এটা বলার উদ্দেশ্য হলোই, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো যারা খোলাখুলি বলেন তাদের দেহত্যাগ হয়ে যাওয়ার পর অনেক মানুষ খোঁজি হয়ে ওঠেন আর কি, আরে তিনি থাকলে তার কাছ থেকে জানতে পারতাম। তো সেই জন্য এইভাবে সোজাসুজিভাবে বলে দেওয়ার। তো বলার উদ্দেশ্যটা হলেই, আরও যত গভীরে যাওয়া যায় তখন ভেতরের মধুর ভাবের বিকাশ হয়। মধুর ভাব সাধারণ মনে বুঝতে পারা যায় না, যতক্ষণ অন্যের প্রতি হিংসা আছে,
চালাকি দেশ আছে, ততক্ষণ মধুর ভাব বা মাধুর্য যে ভাবের, সেটা আমরা আমাদের স্তরে, জাগতিক স্তরে যেটুকু সারা জীবনব্যাপী মধুর ভাব বলে মনে করি, সেগুলোকে ভাবি বোধহয় মধুর ভাব। এটা অন্য মধুর ভাব। মানে এ মধুর ভাব হলো, একদম সোজা কথায় বলি, বিভিন্ন মহাপুরুষরা বলেছেন যে ব্রাহ্মী স্থিতি লাভ করা বা জীবনমুক্ত অবস্থার পরে যদি কারো মধ্যে ভগবত কৃপার সামান্য মধুর ভাবের বিকাশ হয়, সেই মধুর ভাবের দিকের একটা হালকা আভাস দেওয়ার চেষ্টা আর কি, আভাসেরও আভাস বলা যায় আর কি। এই বিষয়টা নিয়ে কোনো তর্কে যাব না, এগুলো অনুভবগম্য, এই পরের মধুর ভাবের যেটা বললাম। তো তাহলে এতে সার বুঝতে পারছি, নরনারী উভয় শরীরের শক্তি ধারণের রহস্য জানা, প্রথমে ইম্পর্টেন্স বোঝা, গুরুত্ব বোঝা, তারপর সেইভাবে চলে শরীরকে তৈরি করা, তারপর ধীরে ধীরে সেইভাবে খুব শুদ্ধভাবে এবং কত ধীর গতিতে সেভাবে ওর মধ্যে উল্লেখ করা হয়েছে না, মানে নরনারী যখন অস্খলিতভাবে ওর মধ্যেই হয়, তখন উভয় শরীর নিয়ে একটা যুক্ততার অনুভূতি হয় আর কি। যুক্ততার অনুভূতি স্থূল গ্রাউন্ডে নয়, তখন উভয় শরীর আর আমি নারী বা আমি নর, এই বোধটাও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গিয়ে এই উভয় মিলে যে একটা চৈতন্য আছে সেটা ফুটে উঠতে থাকে আর কি। একই সাথে দ্বৈতের মধুর মিলনের একটা আস্বাদনের অনুভূতির গভীরতা এবং তার মধ্যে হালকা হালকা অদ্বৈতের আভাস, ভেতরের কথা শব্দ দিয়ে যতটুকু সম্ভব ততটুকু আর কি। আরও গভীরে গেলে দ্বৈতের বিষয়গুলো প্রায় শেষ হয়ে যায় আর কি। এবার ওখান থেকে নেমে আসার পর একক প্রণালী অনুযায়ী কেউ যদি সিদ্ধি লাভ করেন, তার নেমে আসার পর যতক্ষণ শরীর আছে, পুরুষ হলে পুরুষ, নারী হলে নারী, স্লাইটেস্ট মানে 0.something% একটা অ্যাভয়েডিং টেন্ডেন্সি থেকেই যায় পুরুষ এবং মহিলা একে অপরের প্রতি। সিদ্ধি লাভের পরের কথা বলছি, সিদ্ধি লাভ বলতে গেলে আমি আত্মজ্ঞানকে বলছি, ব্রহ্মজ্ঞানকে বলছি, বা জীবনমুক্ত স্থিতিকে বলছি। সমাধি, নির্বিকল্প সমাধি থেকে নেমে আসার পরও একজন মহাপুরুষের, তিনি মানে মহাত্মা যদি হন সেই স্তরে, তিনি যদি নারী হন বা পুরুষ হন, খুব সামান্য পার্সেন্টেজ হলেও একটা অ্যাভয়েডিং টেন্ডেন্সি দেখা গিয়েছে। সেটা কেবলমাত্র লোকশিক্ষার জন্য নয়, ভিতরের ওই সূক্ষ্মতার বিষয়টার সাথে এটা যুক্ত আছে। সেই জন্য সিদ্ধাবস্থা মানে যে সবার একরকম তা নয়, ডিগ্রিতে বহু ভেদ আছে আর কি। ওই যেমন কারাটের ব্ল্যাক বেল্টকে আমরা ভাবি যে শেষ, যারা ও নিয়ে জীবনপাত করে লেগেছেন তারা ব্ল্যাক বেল্ট অ্যাটেন্ড করার পর বুঝতে পারেন এটা সিনসিয়ারলি এবার শুরু হলো, রাফলি বাচ্চাদের মতো শুরু হয়ে গেছিলো অনেক আগে। এবার ব্ল্যাক বেল্ট অরিজিনালি অ্যাটেন্ড করার, এখন যেমন ঘুষ দেওয়া ব্ল্যাক বেল্ট হচ্ছে অনেক জায়গায় জানি আর কি, সেরকম নয়। ওই যে অ্যাটেন্ড করার পর তখন বুঝি আরে এই টেম্পারমেন্ট তো এইবার আমি বুঝতে পারবো শরীর মনের লেভেলে আর কি। সেটা আবার ওই বিলো বেল্ট হোল্ড করে আছেন যারা, তাদের বললেও বুঝতে পারবে না, কেন সেই এক্সপিরিয়েন্সটা তো নেই, এত দূর আসাই হয়নি, অতটা ফাইননেস আসেইনি সেখানে। ঠিক এই ক্ষেত্রেও তাই। একক পথে সিদ্ধিলাভ করার পরও নারী পুরুষের শরীর নিয়ে যে ভাইব্রেশন কাজ করতে পারে স্নায়ুতন্ত্রে এবং মনে, সময় বিশেষে সেটা কারণে আমরা অনেক সময় নরনারী একে অপরকে হালকাভাবে উপেক্ষা করা, সেখানে স্থূল আকর্ষণের বিষয়টা সেভাবে থাকে না, যেহেতু পিছনে আত্মজ্ঞানের ওই জাগৃতিটা থাকে অথবা সমাধির শান্তিটি থাকে, যেভাবেই ধরি আর কি। সেই জন্য স্থূল অ্যাট্রাকশনটা হবে না, কিন্তু হালকা একটা, যেহেতু শরীর তো হালকা একটা অ্যাভয়েডিং টেন্ডেন্সি। আপনি কথা বলতে এসছো, তুমি কথা বলতে এসছো, বলি মা এখন বলো না, আসুন সবাই আর কি। এটাকে আমি এমনভাবে বললাম যেন লৌকিক হিসাবে এটা ভালো লাগবে না দেখতে আর কি, জাগতিকভাবে একটা লোকশিক্ষার হিসেবে নয়, কিন্তু ভেতরে দেখছি একা কথা বলতে গেলে খুব স্লাইট, 1 ঘন্টা কথা বললাম, তার মধ্যে একটা স্পার্ক হলো, না ইনি মাতৃ শরীরধারী, আমি পিতৃ শরীরধারী, এই স্পার্কটা আমার ভালো লাগছে না, সেই কারণে সেইটাও যেন না হয়, সেই কারণে আমি বললাম যে মানুষজন আসুক, তাহলে এই স্পার্কিং না হয়। সেটা তোমাকে বুঝতে দিলাম না, কিন্তু আমি বুঝলাম, আমি মানে সেই অবস্থায় অ্যাটেন্ড করা মানুষের কথা বলছি, বুঝতে পারছো তো বিষয়টা। কিন্তু যখন এই রাস্তার কথা যেটা বলছি এখন আর আগে, সেই রাস্তা দিয়ে যদি কেউ ওই জায়গায় পৌঁছন, ওখান থেকে নেমে আসার পর তখন ওই যে স্পার্কিংটা যেটা বলছি, সেই স্পার্কিংটাও ভেতর থেকে চলে যাবে আর কি। তার একমাত্র কারণ হলো একক পথে আমরা নরনারী একে অপরের প্রতি বৈরাগ্যযুক্ত হয়ে একটা উপেক্ষার ভাব নিয়ে চলি, আর এটাই এই প্রণালীর ধারা। একক পথে সাধারণত তার সিস্টেমটাই ওটা, তার বিভিন্ন স্তর রয়েছে। কিন্তু যুগল পথে ওখানে যেগুলোকে এড়িয়ে গেছিলাম, এখানে সেগুলোই সাধনের মাধ্যম আর কি। সেই জন্য সেই ট্র্যাক দিয়ে, অর্থাৎ যোনিলিঙ্গের ট্র্যাক দিয়ে শুদ্ধ মন এবং ভাবনা নিয়ে এগিয়ে সেই অ্যাচিভমেন্টটা যখন হয়, তখন যোনিলিঙ্গ রিলেটেড যত রকম ভাবনা মানুষের মনে আসছে তাকে সবই এনলাইটেন্ড হয়ে গেছে।
এনলাইটেন বুঝতে পারছো, চেতনার আলোতে আলোকিত হয়ে গেছে। মা দুর্গার কাছে গিয়ে শুদ্ধভাবে আমরা যেভাবে বসি না, অন্তর থেকে একা যখন থাকি, বা মা কালীর কাছে, বা ভগবান শিব বা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভক্ত, সেই লেভেলের পবিত্রতা চলে আসে আর কি। সেটা বোঝানোর জন্য বলছি, তার থেকে অনেক ডেপথ থাকে আর কি। এই হলো এই সাধনের ক্ষেত্রে রহস্য। এটাকে নিয়ে দু ধরনের মানুষ চলেছেন পুরনো সময় থেকে যেটুকু জানি। সংসার জীবনে থেকে যারা দুটো একটা সন্তান জন্ম দিয়ে তার আগে পরে এটাকে ধারণ করেছেন, সন্তান জন্ম দেওয়ার আগেও এগুলো মেনে চলে যখন জন্ম দিচ্ছেন সেভাবে গর্ভাধান, তার গুণগত মান ভালো থাকে, সেগুলো বলেছি সার্বিকভাবে। ব্যতিক্রম কখন এদিক ওদিক হলো আলাদা ব্যাপার, সেটা কোনো অন্য রহস্য। আর যারা গৃহত্যাগ করে এদিকে এসছেন, সাধক সাধিকা বা সাধন সঙ্গী বা সাধন সঙ্গিনী, বৈষ্ণবীয় ধারায় নায়ক নায়িকা শব্দটা ব্যবহার করা হয়, হাসির ছলে নয়, খুবই পবিত্র মাধুর্যভাবের ওই দিকে ইন্ডিকেশন এগুলো আর কি। কেউ যদি ওই বিষয়ে চর্চা করেন তখন সেই পবিত্রতা হালকা হলেও বুঝতে পারবেন। তারা ওই শরীরের শক্তি ধারণ করে সেভাবে চলার চেষ্টা করেন। তাদের এটা একটা পূজা পদ্ধতি, ধ্যানের পদ্ধতি। স্থূল পাগলের মতো ঝাপটাঝাপটি করে দেহ মিলন ওরকম নয় একেবারেই। এই জায়গাটায় তোমরা যেমন বসে আছো না, এই জায়গাটাকে পুরো মাটি দিয়ে ইয়ে করে, অরিজিনাল পদ্ধতি বলছি, মাটি দিয়ে ইয়ে করে, ওখানে গঙ্গা জল থাকলে গঙ্গা জল, নাহলে অন্য জল দিয়ে লিপে ধূপ ধুনা দিয়ে চতুর্দিকে পরিষ্কার করে, সেরকমভাবে মানে গুরু পরম্পরাকে প্রণাম করে এবং ইষ্টদেব যার যেমন মন্ত্র প্রণাম করে, নায়ক নায়িকা বা সাধক সাধিকা একে অপরকে প্রণাম করে, মানে চরণ স্পর্শ করে যেভাবে প্রণাম করা হয় সেরকম একদম ভূমিষ্ঠ হয়ে আর কি, যে আমি পুরুষ শরীরধারী, আমি বিশেষ কিছু, ইনি মাতৃ শরীরধারী, ইনি একটু কম, এই বিন্দুমাত্র ভাবনা থাকলে আর এই সাধন হবে না আর কি। মানে সমস্ত অহংগুলো গলে যাওয়া আর কি, সমস্ত অ্যাঙ্গেলে আর কি হয়ে গিয়ে এবার একে অপরকে, তখন যোনি লিঙ্গই হচ্ছে সেই শ্রদ্ধার বিষয় আর কি। তার কারণ সেই ট্র্যাকগুলোকে ধরে তো আমি সাধনের দিকে লাগছি। আমি তো স্থূল জাগতিক আনন্দ পাওয়ার জন্য স্খলন করা, সেগুলো তো স্থূলভাবে জানি আর কি। তাহলে আবার এর মধ্যে আসছি কেন? ভাবনাটা বোঝা যাচ্ছে? এইটা হলো স্টার্টিং আর কি। যত যত ভেতরে আস্তে আস্তে সফল হওয়া হয়, ওখান থেকে বেরিয়ে আসার পর আর ইস্বাবাস, দেহ মিলন মানে সেটা মনকে এই লেভেলে নিয়ে যেতে পারে। সারাটা জীবন তো জানতেই পারলাম না, ইমপ্র্যাকটিক্যাল একটা তথাকথিত ধার্মিক বা আধ্যাত্মিকতায় জীবন কাটালাম, আর দেহ মিলন মানে কখনো ভালো লাগা, কখনো না লাগা, কখনো শক্তি স্খলন হওয়া বা না হওয়া, বা সন্তান জন্ম দেওয়া, এইটাই জানলাম। সেই জন্য বললাম না, এত রহস্য আছে, তার কোনো শেষ নেই আর কি। এগুলো একদম প্র্যাকটিক্যাল, কিচ্ছু শেখা নয়, মানে চলতে চলতে যতটুকু হয়েছে তার একটা হালকা এক্সপ্রেশনে। বিষয়টা কি পরিষ্কার হলো মা খানিকটা? আর উল্টো দিকে এই যেমন আমি আমার কথাটা বললাম, উল্টো দিকে ধরুন অনেক অনেক মহিলা আছে, ওটা মানে ওরা সেই স্বাভাবিকভাবেই যেটা জাগতিক ইয়েটা হয়, যে ওটা ওর দেহ মিলন ওদের অনেকবারই করতে হবে সারাদিনে, এরকমও বহু মানে মহিলা আছেন। তো তাদের জন্য কি বলা, মানে আমার পরিচিত আছেন তাই আমি একটু জানতে এসেছি। তো মানে ওটা ছাড়া ও চলতেই পারবে না, এমন অবস্থা, মানে স্বামী ত্যাগ করে দিচ্ছে, এরকম অবস্থা। মানে এমন হয়ে গেছে পরিস্থিতি, এমন লেভেলে মানে পৌঁছে গেছে, সেই সংসারে আছে এবং এবার স্বামীকে বলছে যে আমি অন্যকে ভালোবাসি, সেই সংসারে থেকেই বড় বড় ছেলে মেয়ে হয়ে গেছে, মানে এতটাই মারাত্মক ব্যাপার হয়েছে। তো তাদের জন্য কি আছে যদি বলে? সেই সময় জানতে হবে, অনেক রকম কারণ হয়। একটা বিশেষ কারণ যেটা দেখা গেছে, স্বামী সাংসারিকভাবে দেহ মিলন করে যে সাংসারিক লেভেলের যতটা তৃপ্তি এক্সপেক্টেড আশা করা হয়, সেইটা স্বামীকে কেন্দ্র করে অনেক সময় হয়ে ওঠে না। স্বামী কমজোরি, ভীষণই কমজোরি এইটা তখন, আর আরেকজন যিনি আছেন স্ত্রী, তিনি তো বিশেষ আধ্যাত্মিক চেতনা হলো সাধারণ মানুষ, তখন তিনি সাধারণভাবে স্থূলভাবে আনন্দ পাওয়ার জন্য বা সুখ পাওয়ার জন্য অন্যদিকেই মন, সেটা বলে হোক, লুকিয়ে হোক, বা যেভাবে হোক। তো এগুলো মানে কম হয় না, বা অন্য কোনো ইয়ে নেই, মানে কিভাবে আর কি এটার একদম সোজা কথায় বলতে গেলে, সাংসারিকভাবেই বলতে গেলে, সেই স্বামীকে এই ক্ষেত্রে শরীরকে তৈরি করে খানিকটা দেহ মিলনের মাধ্যমে তাকে আনন্দ দিতে হবে। একদম সাধারণভাবে, যদি আধ্যাত্মিক ওই তত্ত্ব বা উপলব্ধির দিকে নাও বোঝেন, দরকার নেই। আমাকে তো বলেইছিলেন গুরু পরম্পরার ধারা থেকে আর কি, কোনো এক সময় রাজস্থানে এরকম মানে স্বামী স্ত্রী দুজন তাদের অবস্থা বলছিলেন, তখন আমি সেখান থেকে ফোনে যোগাযোগ করেছিলাম, আজ থেকে কয়েক বছর আগে। তখন উনি সোজাসুজি বললেন, এত কথা এই যে আমি ব্যাখ্যা করছি, ওনারা এত বলেন সোজা, এইটা করণীয় এটা করণীয় নয়, যদি ইচ্ছা থাকে করো, আর না থাকলে না করো, তুমি আমার কাছে এসছো, আমি তো যাইনি, এরকম আর কি। উনি বলেছিলেন
1 ঘন্টা করে যদি স্বামী স্ত্রীর দেহ মিলনটা ঠিকভাবে হয় শক্তি ধারণ করে, তাহলে স্ত্রীর ওই মানসিকতা আপনা আপনি চলে যাবে। কোনো ফিলোসফিক্যাল কিছু বোঝাতে হবে না, কোনো আধ্যাত্মিক শিক্ষা দরকার নেই, আর কিছু নর্মালভাবে যেমন চলছে সব ঠিক আছে। এমনকি অন্যান্য ক্ষেত্রেও যা কিছু গন্ডগোল দেখছো তার আর্ধেকের বেশি থাকবে না, এই আর কি। ওই আর কি মহিলাটা আমার মানে আমার বান্ধবী হয় তো খুব কান্নাকাটি করে, আর প্রায় দিন এইসব সময় আমি আলোচনা করতে চাই না যে ঠিক আছে তুই তোর মতো থাক, আর ওইসব সমস্ত কিছু বলে এই হয়েছে ওই হয়েছে তাই হয়েছে, আর কান্নাকাটি করে। ওই জন্য আমি ভেবেছি যে আমি গুরুজির কাছে যাই, এইসব একটা মানে জানতে চাইবো, যদি কোনো থাকে ওকে এসে বলবো যে এই পথটা তুই করতে পারবি, দেখতে পারিস করে। হ্যাঁ উপায় নেই না। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখো মানে করণীয় হলো সোজাসুজিভাবে বলতে গেলে এইটি আর কি। কেন সে তো কোনো আধ্যাত্মিক চেতনার দিকে নয়, একদম সাধারণ মানুষ। সাধারণ মানুষের তার নিয়েই পছন্দ করে, ওটা নিয়ে থাকতে পছন্দ করে। হ্যাঁ, ও একদম টিপিক্যাল হাউসওয়াইফ। সে যদি স্বামী হতে এই শরীরের সুখটি না পায়, খুব স্বাভাবিকভাবেই অশান্তিতে থাকবে বা অন্যদিকে যাওয়ার জন্য মন চাইবে। আমার মতো মানুষের মনে হয় যেন ওটা অতিরিক্ত কিছু, যেহেতু আমার মধ্যে ওসব কিছু নেই, সেই জন্য মনে হয় যে ওটা যেন অতিরিক্ত কিছু। ওটাতে কি আছে, ওটা ছাড়া চলবে না কেন জীবন? ওর ভাবনা থেকেই আমার মনে হয়, বিপরীত থেকে ওর কাছে শুনছি তো, শুনে আমার ভাবনাটা এরকম মনে হচ্ছে। এটা তোমার ভেতরের হরমোনাল যে অবস্থা সেটা তোমাকে এরকম ভাবাচ্ছে আর কি। হরমোনাল অবস্থা যদি ভরপুর পুষ্ট থাকতো তখন আবার তুমি আবার হয়তো ওই ধরনেরই ভাবতে আর কি। তুমি ভাবছো বোধহয় তুমি এরম ভাবছো, তোমার নেচার কিছুই নয়। এখনই যদি তোমার শরীরের মধ্যে ইনজেক্ট করে সেইভাবে অনেকটা সারতত্ত্ব পুশ করে দেওয়া যায়, তোমার মেন্টালিটি তো চেঞ্জ হয়ে গেছে আর কি। তোমার চিন্তাধারা প্রভাবিত হচ্ছে ওই অনুপরমাণুরই কারণে আর কি। শক্তি থেকে যখনই প্রচুর পরিমাণে এনার্জি যদি আমি মাইনাস করে দিই, তখন তার মেন্টালিটি নিরাশাবাদী হয়ে যাবে। সে তো জাগতিকভাবে কেবল দিন কাটাচ্ছে, আর ওরা তো এনজয় করছে স্থূলভাবে আর কি। ব্যাপারটা বুঝতে পারছো? তার পক্ষে বা বিপক্ষে আমি যাচ্ছি না। তোমার এই কথাটা বলার মাধ্যমে ইনডাইরেক্টলি তুমি যে বিশেষ একটা ভালো অবস্থায় আছো এটা আমাকে দিয়ে সমর্থন করিয়ে নেওয়ার যেন চেষ্টা না হয়, সেই জন্য খোলাখুলি বললাম। কেন এটার মাধ্যমে বহু মানুষ শুনবেন, তারা যেন সেভাবে উপকৃত হন আর কি, এইটা আর কি। আর তোমাকে যেগুলো বলার উদ্দেশ্য, কখনোই মনে করবে না যে সামাজিকভাবে বিন্দুমাত্র ডিসরেসপেক্ট করা নয় কাউকে। ওই অবস্থায় যে মানসিকভাবে আমরা রয়েছি, তারা যেমন কিছু ভ্রান্ত ধারণায় আমার মধ্যে কোনো কামের বিষয় নাই, আমি খুব কম বয়সী, এটা যে খুব ভালো জিনিস নয় শারীরিকভাবে, সেটা তাদের বোঝা দরকার আর কি। সেটা প্রকাশ করে অন্যদের মধ্যে আমি হনু হয়ে ঘুরে বেড়াচ্ছি তা তো নয়। তুমি তো মনের মধ্যে খিটখিট করো, বিভিন্ন রকম জাল বনো, ছল কপট করতে থাকো, কৃত্রিমতা প্রেজেন্ট করো, এগুলো তো খুব নোংরা জিনিস। কৃত্রিমতা যে ইনি করেন তাকেই তো সেই হিসাবে বলা হয় যে তিনি আসলে অভদ্র আর কি। কেন ভিতরে ভদ্রতার অভিনয় একরকম, বাইরে একরকম, তো সেটা নয়। তো বলার উদ্দেশ্য হলো সমাজের যে মাপকাঠি, সেই মাপকাঠি হিসেবে যদি আমরা সত্যকে মাপতে যাই, কোনো সময় সত্যকে বুঝতে পারবো না। সেই কারণেই সবসময় ঋষি মুনিরা কিন্তু সমাজের তথাকথিত ধারা থেকে একটু আলগা বেরিয়ে আসার পরে তখন অনেক গভীরভাবে অনেক কিছু পেয়েছিলেন। সেটা দেশকাল পরিস্থিতি অনুযায়ী কিছুটা দিয়ে গেছেন, সব দেননি, কিছুটা দিয়ে গেছেন। লোকনাথ বাবার জীবনের ঘটনা যদি ইন টোটো তোমাদের সামনে বলা হয়, তোমাদের মনের শ্রদ্ধা টদ্ধা বেশিরভাগ উড়ে যাবে। স্বামী বিবেকানন্দর জীবনের একদম নাম করেই বলছি, ইন টোটো প্রত্যেকটা ঘটনা যদি বলা হয়, যেটা রেকর্ডের আর কি, তোমাদের মনে যে শ্রদ্ধা আছে তার অনেকটাই অন্যরকম ভাবে ভাববে আর কি। তার পিছনে কারণটা কি? এটা তাদের নেগেটিভ নয়, খুব ভালো জিনিস বলার জন্য। একটা খুব ভালো প্রোডাক্ট তৈরি হতে যখন অনেক ভাঙাগড়া করে একটা তৈরি হয়, ঠিক তেমনি আজকে যাদের আমরা দেখছি একটা সমাজের বিশেষ ফিগার তৈরি হওয়ার যে এক একটা দিন, এক একটা রাত্রি, এক একটা স্খলন, এক একবার ডাইভারশন। এই যে স্বামী মুক্তানন্দ পরমহংসজির শারীরিক উত্তেজনা এমন প্রবল হলো, একদম পরিষ্কার খোলা বলছি, মায়েদের সামনে লোকেরা বলেন না, আমি খোলাখুলি বলছি, তার কৌপিনি ছিঁড়ে গেল, ফিটে গেল আর কি। বুঝতে পারলে কতটা মানে শরীরের উত্তেজনা। যেহেতু তিনি মহাত্মা, সেটা অনেস্টলি লিখলেন, কেউ লেখে নিজের ক্ষেত্রে কখনো। তিনি সিদ্ধি লাভ করলেন পরবর্তীকালে এবং বুঝলেন কিরম করে যে শরীরের এক একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে গিয়ে যখন কাম শক্তি একটা খুব ভালো স্তরে যায়, একটা সময় প্রবলভাবে উদ্দীপিত হয়ে গিয়ে তখন স্তিমিত হয়ে গিয়ে একটা টার্নিং নেয়। এবার সেরকমও যে হতে পারে সেটা যখন লিখলেন, বহু সাধক যাদের ভেতরে এই বিষয়ে কোয়ারি ছিল, আরে তারা জানতে পারল ও এরকমও হয়। আমি ভাবলাম এরকম হওয়া মানে পতন হয়ে যাওয়া, আমি তো লেগে আছি সততার সাথে 100 ভাগ।
তো বললো, ও তার মানে আমার ডিপ্রেস হওয়ার কোনো কারণ নেই, এই জায়গা থেকে তাহলে আমি এরপরে আরও আলোর পথ পাবো। নতুন আশা নিয়ে লাগা হলো আর কি। আমরা যখন বিভিন্ন সময় মানসিকভাবে এদিক সেদিক মন যেত, তখন গুরু মহারাজজি বলে, আরে একদম একদিন সকালবেলা বলছেন ওঙ্কারেশ্বরে আর কি, ওই 2-4 বছর এসে তুই অনেক বড় বড় কথা বলছিস, আমাদের 25-30 বছর হয়ে গেল পায়ের নিচে মাটি পেলাম না। তারপর বলছেন ওই কথাটা তোমরা অনেকেই জানো, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এরকম করে একটু আমাকে তিরস্কার করলেন, বকলেন সোজা কথা সকালবেলা গিয়ে আর। তারপর একটু পরে ডেকে ওদিকে বলেন, যোগানন্দ, এরম রাফ শব্দ নয়, আওয়াজটা অনেক মধুর, কিন্তু একটু গম্ভীরভাবে বললেন, যোগানন্দ। আমি গেলাম, প্রণাম করে বসে আছি উপরে বেলগাছের তলায়, ঝাড়ু টাড়ু সমস্ত ব্যাপার হয়েছে। এই দেখ ঠাকুরের বইয়ে কি লেখা আছে, ওনার গুরুদেবের বইয়ে। ওনার গুরুদেব গুরু নানকের কোনো একটা উক্তি উল্লেখ করেছেন বাংলা হরফে। উক্তিটা কি? উক্তিটা মনে আছে, ধীরে ধীরে রে মনা ধীরে সব কুছ হয়ে। মানে বাংলা হরফে লেখা, ধীরে ধীরে রে মনা ধীরে সব কুছ হয়ে, মালি সিঁচে 100 ঘরা ঋতু আয়ে ফুল হয়ে। মালি 100 ঘড়া জল এখন যদি গাছে দিয়ে দেওয়া হয়, অসময়ে ফুল ফল তো কিছুই হয় না, সময় হয়। ঠিক তেমনই সাধক সাধিকা অর্থাৎ এই পথের পথিক চলতে চলতে পরিশ্রম করছি 2 বছর 4 বছর 5 বছর, আর আশা করছি 25-30-40 বছরের পর যে অ্যাচিভমেন্ট হবে সেটা আর কি। যেহেতু জানি না, আমি ভাবছি ওদের 3-4-5 বছরই বোধহয় এটাই লাভ হয়ে যায়। তখন তাকে জানানো হচ্ছে, লেগে থাকতে থাকতে ঠিক সময় হলে হবে। আমরা তখন খানিকটা কখনো কখনো মনে হতো কি জানি এটা সান্ত্বনা দিচ্ছে না তো, উৎসাহ দেওয়ার জন্য। পরে বুঝতে পারলাম, এখন বুকে হাত দিয়ে বলতে পারি, একদম সান্ত্বনা নয়, ইন টোটো এক একটা শব্দ ঠিক ছিল আর কি, সত্যি সত্যিই হয় আর কি এই ক্ষেত্রে। এই হলো বিষয়। হ্যাঁ হ্যাঁ, জয়গুরু জয়গুরু। তাহলে মা এই বিষয়ে প্রিয়াঙ্কা মোটামুটি ধারণাটা খানিকটা পরিষ্কার হলো কি না চন্দামা? ঠিক আছে। আরেকটা ব্যাপার গুরুজি, যে যদিও মানে আমি যে বলছি আমার মধ্যে কিছু নেই, আচ্ছা অনেক দিন বাদে বাদে সেই উত্তেজনাটা ও আসে। তো না যখন তুমি আমি- চিন্তা করে দেখো না প্রিয়াঙ্কা, আমার খোলাখুলি বলছি। হ্যাঁ, কেন আমি খোলাখুলি কেন বলছি, তুমি এখানে একটা নিমিত্ত মাত্র, তোমাকে কেন্দ্র করে এই মেন্টালিটির যত মানুষ আছেন তাদের কাছে তো একটা আলো পৌঁছবে, যদি তারা গ্রাহক হন, নিতে চান। নেই বলে যে আমরা অনেক সময় বিভিন্ন সমাজে বা লোকের মধ্যে এর পিছনে যে একটা ভালো ভাব, এই নেই বললাম তার মানে যাক আমি এই জায়গা থেকে ফ্রি, বা এই ভাবনার দ্বারা অন্যরা ডিস্টার্ব হয়ে আছেন, মাঝে মাঝে আমি নই। মনে হয় যেন ফ্রি হয়ে গেছি, বেঁচে গেছি, যাক ঝামেলা মিটে গেছে, ওসব একটা ঝামেলা মনে হয়। এই মাঝে মাঝে আবার এরকম মনে হয়। তো আমি আবার যখন ওই অনেক দিন বাদে বাদে এই সম্ভাবনাটা আসে, উত্তেজনাটা আসে, তখন আমি এইটা জানতে চাইছি যে যে আমি না হঠাৎ করে কিছুদিন ধরে এই দীক্ষা নেওয়ার পর থেকে কিছুদিন ধরে, যেহেতু ওই ভালো লাগে না জিনিসটা, সেহেতু মনে হয় যেন কবে এই জিনিসটা যাবে। উল্টো দিকের মানুষটা তো সেটা নয়, সেটা তো বলেছো চাইবে। সেই জন্য তখন মনে হয় ধুর আবার বিরক্ত, ভাল লাগে না। সে অনেক দিন বাদে হলেও তাই, যাই হোক। এবার আমি হয়তো তখন ওই ঈশ্বরকে হঠাৎ করে ঈশ্বরকে তখন সেই চরম মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করলাম। তো এই হঠাৎ করে কি এটা করা যায়? ঈশ্বরকে স্মরণ করা যায় ওই চরম মুহূর্তে? সে তার কাজ করছে, আমি ওই সময়টা ইয়ে করছি, ঈশ্বরকে স্মরণ করছি। এই যে তুমি ঈশ্বরকে স্মরণ করছি বলছো, এইটা বলে তুমি ঠিক কি বলতে চাইছো? যে প্রশ্নটা করেছো ওটাই কি প্রশ্ন, নাকি অন্য কোনো বিজ্ঞাপন দেওয়া প্রশ্ন? না না না, আমি জাস্ট জানতে চাইছি যে এটা কি মানে হঠাৎ করে যে স্মরণ করছি, এটা কি আমার উচিত হচ্ছে, মানে আমার পক্ষে কি ভালো না খারাপ? তোমার কি মনে হয়? আমি তো বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে যে ঈশ্বর, আমি জানি না কি করছি, এই জন্য স্মরণ করি সেভাবে। অবশ্যই ভালো। এখানে তো ঈশ্বরকে ঠাকুরকে যে যেই শ্রদ্ধা বা যেই ভাব থেকে স্মরণ করে, যে কোনো পরিস্থিতিতে খারাপের তো কোনো প্রশ্নই নেই। না আপনি আমি তো বুঝতে পারি না, আগেই বললাম কিছু কিছু জিনিস তো বুঝতে পারি, যেহেতু আমি স্বল্প মানে একদমই লেখাপড়া জানি না। এইটা তোমাকে চেক করে দিই, জাগতিক লেখাপড়া জানার সাথে এর কোনো সম্বন্ধ নেই। জাগতিক লেখাপড়া জানা এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তাদের অজ্ঞানতা আরও বেশি থাকে আর কি। এই ক্ষেত্রে একটাই কোয়ালিটি, তোমার হৃদয়ের ছল কপট কতটা কম,
সরলতা স্বাভাবিকভাবে আছে না ঢং করো সরলতার, সেটাই হলো মহামূর্খামি। আর 500টা বিষয়ে যদি পিএইচডি হোল্ডার হন আর পৃথিবীর শ্রেষ্ঠ লার্নেড পার্সন হন, তাকে মহামূর্খ ধরা হয়। এখানে অন রেকর্ড বললাম, যার যেটা মনে করার মনে করুন গিয়ে। যদি বোঝার মানুষ থাকেন তিনি আসল কথাটা বুঝবেন। জাগতিক লেখাপড়াকে কোনো গুরুত্বই দেওয়া হয় না। জাগতিক লেখাপড়া কতগুলো স্টোর করা বাসি মাল ছাড়া কিচ্ছু নয় আর কি। মাল মানে এখানে ওই মানে কমোডিটিস আর কি, জিনিসপত্র আর কি, কতগুলো আর কি। কাজেই বারবার করে এইভাবে অন্তত আমার কাছে এসে বলুন না যে লেখাপড়া নেই বলে আমি বলতে পারি না, এটা মিথ্যে কথা আর কি। মনের সরলতা নেই বলে বলতে পারি না, ভেতরে চঞ্চল বলে বলতে পারি না, কৃত্রিমতা বেশি বলে বলতে পারি না। এই কথাগুলো অ্যাকসেপ্ট করো, নাহলে জীবনে উন্নতি হবে না এখানে এসে। আমার মনে হয় ওই জন্য হয়তো আমি ধরতে পারি না, হয়তো এই মনে হওয়াটা তো চেক করে দিলাম, এরপরে যদি বলো একটা টেনে থাপ্পড় মারবো আর কি, কষে আর কি। থাপ্পড় মারবো মানে হাতে নয় আর কি, অর্থাৎ লোকের সামনে এভাবে বলবো আর কি। তার কারণ চতুর্দিকে যদি নকল হয়ে থাকে, এখানে এসেও নকল মানুষ কেন প্রশ্রয় পাবে? এখানে কামুক মানুষ ওয়েলকাম, ক্রোধী মানুষ ওয়েলকাম, ঈর্ষালু মানুষ ওয়েলকাম। নকল মানুষ তো কোনো কারবার নেই, কারণ নকল তো অ্যাভেলেবেল চতুর্দিকে। এই জায়গায় এসেও যদি মানুষ নকল ব্যাপারকে প্রশ্রয় দেয়, জেনে বা না জেনে, না জেনে থাকলে তাকে জানিয়ে দেওয়া হয়। এটা তো সব থেকে মানে খারাপ অবস্থা, যখনই যদি আমরা কৃত্রিমতা বলছি, কোনো একটা কথা বলছি, ওখানে আবার নিজের পক্ষ সাপোর্ট করার জন্য এমন একটা পয়েন্ট উঠাচ্ছি যার কাছে বলছি তিনি যেন আমাকে প্রশংসা করেন। সেটা আবার এখানে যে কাচের মতো মনের প্রত্যেকটা মানুষের মন দেখতে পায় বিনা চেষ্টায়। আপনি বলে দিলে তারপর বুঝতে পারি। অনেক জিনিস তোমাকে বলেছি বিভিন্ন সময়, দেখছি পরবর্তীকালে দেখা হচ্ছে আবার সেগুলোকেই রিপিট করছো, যেহেতু ওই চিন্তা ভাবনাগুলোই তো করে থাকো সাধারণভাবে। দেখো তখন এই যে কথা বলতে বসলে এগুলো ধরিয়ে দিচ্ছি, এগুলোর অভাবেই সাধনে প্রগতি হয় না মানুষের। সাধারণ কথা কি, আমি এই সমস্যায় আছি, এই সমস্যায় এই একদিকে একটা ব্যাপার, আরেক দিকে একটা, এই হলো আমার দ্বন্দ্বের কারণ। এই ক্ষেত্রে গুরুজি আমি কি করব, যদি আপনার মনে হয় ভালো বলুন, আমার যদি না জানা থেকে বলে দেবো আমি জানি না, মা আচ্ছা এইটা জানি, এইটা করো, তাহলে ভালো হবে। কিন্তু দেখো এত কথা বলো, কথার মধ্যে সার একেবারেই নেই আর কি। তুমি যখন ওই ভিডিওর মধ্যে আগে বিভিন্ন রকম ওই হোয়াটসঅ্যাপে পাঠাতে, একেবারেই উৎসাহ দিতাম না, বহু মানুষ তাতে আহ্লাদিত হয়ে উঠতেন, যেহেতু তারা নকল এবং তুমি পাঠাচ্ছ তুমি একজন নকল। নকল মানে তুমি মানুষ হিসেবে নকল নয়, ওই মনের স্টেটটা নকল আর কি। সেটা বললাম খানিকটা করার জন্য, অবশ্যই সাপোর্ট দেওয়ার হিসেবে আর কি কিছুটা, নাহলে বেশি আঘাত হলে সহ্য করা মুশকিল হয়ে যাবে। তো তোমার সবথেকে সাধন পথের হিসেবে লেখাপড়ার সাথে কিছু যায় আসে না, মনের মধ্যে। এবার বলছো ব্যবহারিক ক্ষেত্রে যেহেতু জীবনটা ওরকম কষ্ট দুঃখ, সেটাকে কিন্তু আমি খুব আন্তরিকভাবে বোঝার চেষ্টা করছি এবং অন্তর থেকে সহানুভূতিপূর্ণ, এবং দেখাই না, সহানুভূতি উচিত না আর কি, দেখায় না। অরিজিনাল সহানুভূতি থাকলে কেউ দেখায় না আর কি, কিছু কাজ করা থাকলে করে, না হলে করে না আর কি। সেটাকে বোঝার পরও বলছি, যে ক্ষেত্রে তোমার সত্য বলতে অসুবিধে ব্যবহারিক ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি যেটা বলা উচিত মনে করছো বলবে, এবং সেটা বলাই যায়, বা পরিস্থিতি অনুযায়ী আর কোনো উপায় যদি না থাকে। কিন্তু সেটা করতে গিয়ে মনটাকে যদি আমি সত্যের যে সাদা পরিষ্কার আলো সেখান থেকে সরিয়ে যায়, তাহলে তো এই যে ছাতার মাথা মন্ত্র জপ, যোগাসন, ধ্যান ধারণা, এগুলো তো কতগুলো নাটক। তুমি বলে নয়, বারবারই বলছি, তোমাকে কেন্দ্র করে কিন্তু এই স্তরে যারা আমরা আছি, ঘর সংসারে এমনকি আশ্রমেও, তারা যেন সবাই বুঝতে পারেন আর কি এই বিষয়টা আর কি। বারবার বলছি না এই কথাটা, বলতে বলতে বিরক্ত হয়ে যাচ্ছি। এই পরম্পরাগুলো এত আছে, সেই অনুপাতে সফল মানুষ নেই কেন? খুব ভালো ভক্ত, ওই ভালো ভক্ত টেস্টিং ওই জায়গা থেকে অন্য জায়গায়, ভালো যোগী টেস্টিং ওই জায়গা থেকে অন্য জায়গায়, মোবাইল সরানো, ক্যামেরা সরানো, মানুষ থেকে সরানো, ভালো জ্ঞান পথে ওই জায়গা থেকে অন্য জায়গায়। দেখবে কেউ টেস্টিংটাকে স্বীকার করবেন না কিন্তু, তার কারণ কেউ মানে ওই গড়ে আর কি। ভেতরে ভয় থাকলেই তখন আরে আমার মোবাইল টোবাইল সব নিয়ে নেওয়া হবে, বইপত্র কিছু থাকবে না, একটা নির্জন ঘরে আমাকে কেবল খাওয়া দাওয়া দেওয়া হবে, যারা খাওয়া দেবেন তাদের মুখও দেখতে পারবো না আনলিমিটেড টাইমের জন্য, যিনি সিদ্ধ বলে পরিচিত। এটা বললে দেখবে যে কি তার রিয়াকশানটা হয় আর কি। অরিজিনাল সিদ্ধ হলে রিয়াকশান হল, ও আচ্ছা এইটা ঠিক আছে, এইদিকের বিষয়গুলো আপনারা দেখবেন, আনলিমিটেড টাইমের জন্য আমি চললাম। এটা কেন বলছি, কখনোই নকল কাগজের ফুল আর আসল ফুলকে এক করলে গন্ডগোল হয়ে যাবে কিন্তু। আর বাইরের পার্সেন্টেজ দেখে যদি মাপতে যাওয়া হয়, ধোকা খাওয়া খুব। এখন টাকা দিয়ে লোক ভাড়া করে আনা হয় ভক্ত, জানো,
একদম রেট বলে দিচ্ছি, মিনিমাম রেট হলে 100 টাকা করে টাকা নিয়ে বসে থাকে আর কি। আর যারা মাঝখান থেকে উঠে উঠে বলে আমার এটা হয়েছে ওটা, তাদের প্রথম দিকে 500 করে দেওয়া হতো, এখন 1000 1500 করে দেওয়া হয় আর কি। একদম ওপেনলি বলছি, বিভিন্ন পরম্পরায় আর কি, যে পরম্পরার নাম আমরা জানি আর কি, বড় বড় অনুষ্ঠান প্যান্ডেল আমরা দেখি না, এর মধ্যে এটা করা হয় আর কি। এর দ্বারা বহু মানুষ চিটেড হচ্ছেন আর কি, প্রতারিত হচ্ছেন। আধ্যাত্মিকতা কোনো একটা বিরাট কিম্ভূত কিমাকার নয়। যেভাবে চললে দিনে দিনে আমার মধ্যে সততা সরলতা বাড়ছে, কি আমার দোষ কমে যাচ্ছে তা না, আমার শরীরে কামের উত্তেজনা হয়, আজকে উত্তেজনা হয়, 6 মাস পর কমলো না, এই রে তাহলে আমার আধ্যাত্মিক উন্নতি হলো না। নয়, কামের উত্তেজনা তো শরীরের, এবার ওটাকে আমি চ্যানেলাইজ করার চেষ্টা করছি, কি করতে গেলে কতটা করতে পারছি, করতে গিয়ে হয়তো অসংখ্যবার ফেলিওর, ব্যর্থতা, ঠিক আছে, তাহলে আরও সূক্ষ্মভাবে, বা আমি ক্রোধে রেগে যাই ভয়ঙ্করভাবে, ভয়ঙ্কর মাঝে মাঝে ভিতরে ঈর্ষালু ভাব, কিছুতেই ওখান থেকে বেরোতে পারছি না, 1 বছর 2 বছর করার পরে একটু একটু কম হচ্ছে, নিজেকে প্রকাশ করার জন্য, অন্যের থেকে মান যশ খ্যাতি পাওয়ার জন্য চেষ্টা করছি, বেরোতে পারছি না, কিন্তু চাইছি বেরোতে। এই যে চাইছি বেরোতে, তার মানে তিনি সঠিক এ পথের সাধক বা সাধিকা। যিনি ওইভাবে লেগে আছেন, তিনি আজ নয় কাল, কাল নয় পরশু, তার কিন্তু অন্ধকার থাকবে না, আলো হয়ে আসবে। আমার কথাটা বুঝতে পারছো? তোমাকে অনেক সময় বকি, বাইরম ভয়ে বলি, এটাকে কিন্তু কখনো জাগতিকভাবে নেবে না। আমার আরো বেশি ভালো লাগে যে আপনি সেই একটা আমার ব্যাপার আছে কি, যে পাথরে আঘাত করে ভাঙলে সেই পাথরটার মধ্যে কিছু একটা পাওয়া যাবে। তো একটা আমি একজন গুরুদেবের কাছে জেনেছিলাম, মানে আমার যাই হোক একটা কারোর একটা গুরুদেবের কাছে শুনেছিলাম। তো আমি একটা দিন আমি আপনাকে বলেছিলাম, নিজেকে হোয়াটসঅ্যাপে লিখেছিলাম যে গুরুজি আমার অহং হয়ে যাচ্ছে, বাড়ছে না তো এইটা। তখন আপনি যে বলেছিলেন, তাৎক্ষণিক না আমার সত্যি কথা বলতে খুবই খারাপ লেগেছিল। তার মানে লাগাটাই স্বাভাবিক, সাধারণভাবে। তুমি নিজেই অহং বললে, কথাটা বলেই না চট করে খারাপ লেগেই আবার ভালো হয়ে গেল যে না, এইটা গুরুজি আঘাত দিয়েছেন, এটা ঠিক করেছেন। আমার ওইটাই কাজ তো, যদি ওখানে না দিয়ে আমি তোমার কাছে ভালো সেজে থাকি, আসলে আমি বন্ধু বেশে তোমার ক্ষতি করলাম। ওইটা আমার খুব ভালো লেগেছে যে গুরুজি ঠিক সঠিক, মানে পরক্ষণে ওই চেতনাটা এসে গেছে যে এই সঠিকটাই বলেছেন, এটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা যে তোমাকে জাগতিকভাবে তুমি প্রতিবেশী, তোমাকে অসম্মান করে আমি বিশেষ অহংকারী হনু হচ্ছি তা তো নয়। সেই সম্পর্ক কি এখানে, যে সবাইকে না না তোমরা খুব ভালো, অনেক সাধন ভজন করছো, এই উৎসাহর কি দরকার? আপনি কেন বলেছেন সেই মানেটা আমি চট করে মানে তৎক্ষণাৎ একটুখানির জন্য খারাপ লেগে আমি সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি যে কেন বলেছেন। তারপর থেকে আর আমার ওই যেগুলো মনে হতো সেগুলো আর মনে হয় না। এখন শুধু একটা আমি সুন্দর একটা মানে অনুভূতি ফিল করছি, যেটা জব হোক আর না হোক, আমার কোথাও একটা গেলে না সূক্ষ্ম একটা কেমন টান থাকে, যা আমি মানে অনেক কিছুই তো করলাম, কিন্তু আমারটা আজকে এটা হলো না, মানে কতটা লস হয়ে গেল। বলি এবার শেষ করি, ভিডিওটা একটা অনেকটাই হলো, তারপর কিছু 2-1 কথা থাকলে দিই, কিছু বলি। হ্যাঁ, পারলে যেখানে তোমার যেহেতু জীবনের বহু জটিলতার মধ্যে দিয়ে এসেছো, যতটা বলেছো শুনেছি, সে জায়গায় যেভাবে বলা উচিত সেভাবে করবে, যেটা তুমি উচিত মনে করো। আরও অন্তর লেগে থাকলে ঈশ্বরই পথ দেখাবে, কিন্তু পারলে চেষ্টা করো মনটাকে কৃত্রিম হয়ে যেতে দিও না আর কি। কৃত্রিম হয়ে গেলে আর কিছু থাকবে না জীবনে আর কি, নিজের কাছেই নিজের, তখন তো একটা নাটকের মতো আর কি। জবকারী, ধ্যানকারী, এটা সবই ওই ড্যামির মতো আর কি, নকল আর কি এক একটা। কিন্তু আমি টানেতেই বসি, মানে না বসতে ইচ্ছা করলেও কোথা থেকে একটা টান থাকে যে আমাকে বসতেই হবে, ভোরে উঠতেই হবে। আমি ভোরে উঠতে পারছি না, তবু না এক একদিন এরকম হয় যে জবটা করার পরে, খুব কম সেটা, ভোরে জব করার পরে আমি আবার ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিয়ে যে আমি একটুখানি না শুয়ে পাচ্ছি না, মানে কোমরটা লেগে গেছে। তুমি আমার কথাটা ধরার চেষ্টা করো, এগুলো জানি আর কি, এগুলো তোমার খুশির জন্য শোনার ভান করছি, একেবারেই মন দিয়ে শুনছি না এটা আর কি। নেহাত কিছুটা না বললে হয়তো কেঁদে ফেলতে পারো, বা দুঃখী হতে পারো, বা বেশি বকা বেশি, সেই জন্য একটা বাধ্য হয়ে শোনার ভান করতে হচ্ছে। তো আসল বিষয়টা হলো বসে পড়া, কোমর শুয়ে পড়া, এগুলো আমি একেবারেই শুনতে চাই না। আমি শুনতে চাই শুধু এইটুকু, তুমি চেষ্টা করে যতটুকু জব পারছো করছো, অন্যান্য কার্যক্ষেত্রে স্বভাবে দাঁড়িয়ে যাচ্ছে না তো কৃত্রিমতা বা নাটক বা নকল, শুধু এই বিষয়ে সতর্ক থাকা, এবং যদি বুঝতে পারা যায় সেগুলো যত কম করা,
এইটুকু করলেই হবে, আর কোনো বিষয় কিন্তু কখনো করতে করতে খুব ক্লান্ত হয়ে শুয়ে পড়েছো, সেটা জানলে আমাকে বললে আমি কিচ্ছু রাগ করবো না, বরঞ্চ বলেছো আরও খুশি হবো আর কি। কিন্তু এগুলো যদি তুমি চেষ্টা করো, এই ব্যাপারগুলো বানানো, নিজেকে বিশেষভাবে দেখানো, আমি উপকার করতে চাই, আমি, আরে ভাই যে উপকার করতে চাই সে বারবার বলবে কেন? উপকার করলে তো বুঝতেই পারবে না। আমরা তো উপকার, ওখানে একটা মানুষ কোনো একটা বিশেষ কাজ মাঝ রাতে গিয়ে 2টোর সময় করে দিলাম, কোনোভাবেই সে সারা জীবনে যেন না জানতে পারে আর কি। উপকার তো অরিজিনালি এই লেভেলে হয়, এগুলো তো একটা খুব সস্তা লেভেলের সামাজিক উপকার। তো এগুলো নয়, আমি তোমাদের টেনে নিয়ে যেতে চাইছি অনেক সূক্ষ্ম শান্তি এবং ভালোবাসার রাজ্যে। এবার বেশিরভাগ মানুষ, নিতান্ত ছেলে মানুষ সবাই আসলে ভেতরে বুঝতে পারছো না যে আমি ঠিক কোথায় নিয়ে যেতে চাইছি আর কি। প্রথম ভিডিওতে বলেছিলেন, একদম প্রথম ভিডিও, যে আচ্ছা আচ্ছা, মানুষের কি কল্যাণে আপনি এই কথা বলছেন। আসলে মা সত্যিই আর কি, এটা বানিয়েটা নিয়ে নয় আর কি। হ্যাঁ, এর মধ্যে বলতে বলতে বা সব কিছু করতে করতে আমারও যা ভুল ত্রুটি হচ্ছে সেগুলো সংশোধন করার চেষ্টা করছি। ভেতরে মনে হচ্ছে না এটা এইভাবে না হয়ে এইভাবে হলে, কিন্তু আলটিমেট উদ্দেশ্য তো মানুষ, এনারা যেন সেই সুখের, শান্তির এবং ভেতরের স্নিগ্ধ ব্যাপারটা পান, পেয়ে তারা যে যেখানে আছেন সেখানে খুশি থাকুন। তাদের সংস্পর্শে সন্তান ইত্যাদি যারা আছেন তারাও যেন সেই আঁচটা পান। সত্যি কথা বলতে আমি তো যুগল সাধনা আমার পক্ষে সম্ভব নয়, মানে আমার যে পরিস্থিতি অসম্ভব এই জীবনে, না আমি ভাবতেও পারবো না। কিন্তু আপনি সাধারণ মানুষ, এটা কথা প্রসঙ্গে আসলো আর কি বিষয়টা, যেহেতু ও প্রশ্ন করেছিল সেই সাপেক্ষে বললাম আর কি। একটা ধারণা তার যে ব্যাপারটা কি, কেন যে কোনো ধারায় গেলে অতটা খুলে দেখবে কেউই বলবেন না, সত্যি কথাই। এইটা আর কি। যাক, লেগে থাকো ভালো করে আর কি। হ্যাঁ, এইটুকু পারলে চেষ্টা করো অন্তত, কোথাও কৃত্রিমতা করলে আমাকে সামনে কৃত্রিমতা না করে, হাজার দোষ হাজার ভুল ত্রুটি পারলে সেটা বলা আর কি। তাহলে দেখবে যে অনেক উপকার পাবে এবং শান্তি পাবে, সব থেকে বড় কথা আর কি। যাক, সবাই ভালো থাকো আর কি। জয় গুরু।